আজকে আমরা মাইক্রো প্রোপাগেশন নিয়ে ডিসকাস করতে চলেছি। প্রথমটি আমাদের রয়েছে আজকে ডিসকাসের পয়েন্ট রয়েছে। প্রথমটি হলো হোয়াট ইজ প্ল্যান্ট টিস্যু কালচার, তারপরে টাইপস অফ কালচার, মাইক্রো প্রোপাগেশন, প্রসিডিওর, অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। What is plant tissue culture? Plant tissue culture is defined as culturing plant sheets, organ, explants, tissues, cells or protoplast on a chemically defined synthetic nutrient medium under sterile and controlled conditions of light, temperature and humidity. কোনো গাছ থেকে নেওয়া শিট, অর্গ্যানস কিংবা কোনো টিস্যু নিয়ে বা কোনো সেলস নিয়ে বা প্রোটোপ্লাস্ট নিয়ে কেমিক্যালি হোক বা যেভাবেই হোক না সিনথেটিক্যালি, যেটা আমরা আর্টিফিশিয়ালি কী করি না কোনো নিউট্রিয়েন্টস মিডিয়ার মধ্যে দিয়ে স্টেরাইল কন্ডিশনে লাইট, টেম্পারেচার অ্যান্ড হিউম্যানিটিটাকে মেনটেন করে কালচার রুমে গ্রো করিয়ে থাকি। সেখান থেকে আমরা নতুন প্ল্যান্ট জার্মিনেট করাই, তাকেই আমরা এক কথায় প্ল্যান্ট টিস্যু কালচার বলি। প্ল্যান্ট টিস্যু কালচার হলো একটা প্রসিডিওর যার মাধ্যমে আমরা কী করি না গাছ থেকে কোনো সিড, অর্গ্যান হোক, কিছু প্ল্যান্ট বা রুট কোনো পোর্শন নিয়ে আমরা সেটাকে কালচার রুমে আর্টিফিশিয়ালিভাবে সেটা লাইট, টেম্পারেচার কিংবা প্রপার হিউম্যানিটিতে সেটাকে আমরা গ্রো করিয়ে থাকি। সেখান থেকে আবার নতুন প্ল্যান্ট ডেভেলপ করতে পারি। তারপর আসি টাইপস অফ প্ল্যান্ট টিস্যু কালচার। নানা রকমের টাইপসের হতে পারে। প্রথমে রয়েছে মাইক্রো প্রোপাগেশন, ক্যালাস কালচার, সেল সাসপেনশন কালচার, এন্ডোপ্লাজম কালচার, সোমাটিক এমব্রায়ো কালচার, সিড কালচার, অ্যান্থার কালচার, মেরিস্টেম কালচার, সিঙ্গেল সেল কালচার অথবা প্রোটোপ্লাস্ট কালচার। আজকে আমরা শুধুমাত্র ডিসকাস করতে চলেছি মাইক্রো প্রোপাগেশন নিয়ে। মাইক্রো প্রোপাগেশন ইজ দ্য মেথড অফ প্ল্যান্ট প্রোপাগেশন ইউজিং extremely small pieces of plant tissue taken from a carefully chosen and prepared mother plant and the growing these under laboratory conditions to produce new plant. It is widely used in commercial horticulture. মাইক্রো প্রোপাগেশন হচ্ছে জাস্ট একটা মেথড যার মাধ্যমে আমরা কী করতে পারি, কোনো একটা গাছের কোনো একটা ছোটো পোর্শন মানে স্মল টিস্যু অফ দ্য প্ল্যান্ট, স্মল পিসেস অফ দ্য প্ল্যান্ট টিস্যু নিয়ে সেটাকে আমরা কেয়ারফুলি কোনো কিছু কালচারের মধ্যে দিয়ে এমএস বেসাল মিডিয়া যার মধ্যে দিয়ে আন্ডার ল্যাবরেটরি কন্ডিশনে প্রডিউস করতে পারি নিউ প্ল্যান্ট। সেটাকেই আমরা এক কথায় মাইক্রো প্রোপাগেশন বলি। সেটা আমরা কমার্শিয়ালি হর্টিকালচার কাজে ইউজ করে থাকি। মাইক্রো প্রোপাগেশন করতে গেলে তার মেন থাকে 4টি স্টেপ, সেটা এখানে ডিসকাস করা হয়েছে। প্রথমটি রয়েছে এস্টাবলিশমেন্ট অফ এক্সপ্ল্যান্টস, তারপর রয়েছে শুট মাল্টিপ্লিকেশন, তারপর হয় রুটিং অ্যান্ড দেন হয় অ্যাক্লিমেটাইজেশন। প্রথমে আমাদেরকে এক্সপ্ল্যান্ট চুজ করে নিতে হয়। দিস ইজ দ্য ইনিশিয়েশন ফেজ অফ দ্য মাইক্রো প্রোপাগেশন প্রসেস। দ্য স্টক প্ল্যান্ট মানে হচ্ছে যে প্ল্যান্ট থেকে আমরা কোনো কিছু জিনিস নিই আর চুজেন সেটাকে আগে বের করে নিতে হয়। অ্যান্ড গ্রোন আন্ডার দ্য কন্ট্রোল কন্ডিশন বিফোর বিং ইউজড অফ কালচার ইনিশিয়েশন, সেটা আগে চুজ করে নেওয়া হয়ে থাকে। তারপরে স্টেজে হচ্ছে আমরা ইনিশিয়েশন করে থাকি, ইনিশিয়েশন অফ কালচার। দিস স্টেজ ফোকাসড অন দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যাসেপ্টিক কালচার্স অফ দ্য প্ল্যান্ট হুইচ ইজ টু বি মাইক্রোপ্রোপাগেটেড বাই ইউজিং সুইটেবল এক্সপ্ল্যান্ট। মানে একটা কোনো ছোটো প্ল্যান্টের পোর্শন থেকে সেটাকে আমরা মাইক্রোপ্রোপাগেট করে থাকবো, সেই স্টেজটাকে আগে নেওয়া হয়। ইফ অ্যাট দিস স্টেজ অফ এক্সপ্ল্যান্ট সিলেক্টেড ইন স্টেরিলাইজ প্রপারলি, প্রথমে আমরা কোনো মাদার প্ল্যান্ট থেকে ছোটো একটা লিফ বা স্টেমের কোনো পোর্শন হোক কিংবা মানে নোট পোর্শন, স্টেম পোর্শন অর মানে হচ্ছে কোনো নোডের পোর্শন নিয়ে কিংবা কোনো একটা লিফ পোর্শন নিয়ে সেটাকে আমরা ভালো করে স্টেরিলাইজ করে থাকি ল্যাবরেটরিতে আন্ডার অ্যাসেপ্টিক কন্ডিশনে। তারপর সেটাকে নিয়ে কি করি সেটাই হচ্ছে দেখার। তারপর হচ্ছে আমরা সেটা থেকে সোমাটিক এমব্রায়োস হ্যাভ দ্য বোথ শুট অ্যান্ড রুট, তারপর স্টেরিলাইজ করে নিয়ে ল্যামিনারের ভেতরে সেটাকে আমরা ট্রান্সফার করে দিই হচ্ছে
কোনো এমএস মিডিয়ার মধ্যে। সেই এমএস মিডিয়ার মধ্যে নানান রকমের ফাইটো হরমোন বা ফাইটোকেমিক্যালগুলো থেকে থাকে, যার ফলেই এর নেক্সট গ্রোটা হতে পারে। সেটা হলো সোমাটিক এমব্রাস। তারপর আমাদের ডেভেলপ করে ফার্স্টে শুট ফর্মেশন হয়, তারপর হয় রুট ফর্মেশন, তারপর হয় অ্যাক্লিমাটাইজেশন। ও তারপরে কি হচ্ছে দেখো, সোমাটিক এমব্রাস হ্যাভ দ্য বোথ। তারপর সেখান থেকে যে ক্যালাসের মতো তৈরি হয়, সোমাটিক এমব্রাস হ্যাভ বোথ দ্য শুটস অ্যান্ড রুট প্রাইমোডিয়াতে তৈরি হচ্ছে, অ্যান্ড ক্যান দাস রেজাল্ট ইন দ্য কমপ্লিট প্ল্যান্টস। এইভাবে কমপ্লিট প্ল্যান্টটা তৈরি হয়ে যাবে। রুট অ্যান্ড শুট প্রাইমোডিয়া ছোটো ছোটো করে যাওয়ার পরে আমরা যখন সেই এক্সপ্ল্যান্টটাকে নিয়ে বাইরে ল্যামিনারের বাইরে স্টেরিলাইজ করলাম, তারপর সেটাকে আমরা ল্যামিনারের ভেতরে নিয়ে গিয়ে মিডিয়ার মধ্যে ট্রান্সফার করার পর সেখান থেকে ছোটো ছোটো করে এমব্রাও তৈরি হতে থাকবে। 7 দিন পর দেখবো ছোটো একটু এমব্রাও তৈরি হচ্ছে, সবে রুটিং হচ্ছে। তারপর 14 দিন পর দেখা গেছে সেখান থেকে আবার শ্যুট হচ্ছে। এইভাবে আবার 21 দিন পর দেখা যাবে সেটা আরেকটু বড় হয়েছে। এইভাবে কয়েকদিন অন্তর অন্তর দেখে বুঝতে পারা যাবে যে শুটিং অ্যান্ড রুটিং দুই হতে শুরু হয়েছে। However, যাই হোক, shoots that formed by the process mentioned in the stage 2 required an additional step of the rooting. এবার শ্যুটটা ফর্মেশন হওয়া শুরু হয়েছে, শুধু শুটিং হলো। তারপর সেটাকে আবার নিয়ে গিয়ে আবার একটা মিডিয়াতে ট্রান্সফার করিয়ে আরও স্পেশাল কিছু হরমোন আছে রুটিংয়ের জন্য, সেটা দিয়ে তারপর সেখান থেকে আমরা রুটিং করি। ফর দ্য কমপ্লিট প্ল্যান্ট ফর্মেশন হবে। তারপর হচ্ছে ট্রান্সপ্ল্যান্টেশন অ্যান্ড অ্যাক্লিমাটাইজেশন। তারপরে ফাইনালি ল্যাবের মধ্যে পুরো প্ল্যান্টটা গ্রো করে যাওয়ার পর সেটাকে আমরা ফিল্ডে নিয়ে যাই। ফিল্ডে তো হঠাৎ করে নিয়ে গেলেই প্ল্যান্টটা তো মরে যেতে পারে, সেই জন্য তাকে মেনটেন করার জন্য ফাইনালি প্ল্যান্ট লিডস ফর্ম আর ট্রান্সফার টু দ্য সয়েল অ্যান্ড পয়েন্টেড মিক্সার। তারপর সেটাকে নিয়ে আমরা সোজা ফিল্ডে ট্রান্সফার করে দিই। দিস ইজ দ্য ভেরি ক্রিটিক্যাল স্টেপ অ্যাজ দ্য প্ল্যান্টস এক্সপোজড টু দ্য ইনভিট্রো এনভায়রনমেন্ট থেকে থ্রোলি গ্রো ওয়েল বাট সাফার ফ্রম দ্য মেনি মরফোলজিক্যাল অ্যানাটমিক্যাল কিংবা তাদের নানা রকম মরফোলজি অ্যানাটমিক্যাল ভেতরকার অ্যান্ড সাইটোলজিক্যাল মানে জেনেটিক্যালি অ্যান্ড ফিজিক্যাল কিছু অ্যাবনর্মালিটিস দেখা যায় হঠাৎ করে যখন ল্যাব থেকে ফিল্ডে দেওয়া হয়। সেই জন্য তাকে তখন সেই পজিশনে খুব ভালো করে কেয়ার করতে হয়। তারপর সেখান থেকে আবার নতুন প্ল্যান্ট জার্মিনেটটা করতে পারছে। তাহলে এই মাইক্রোপ্রোপাগেশনের কিছু অ্যাপ্লিকেশন আছে, সেগুলো হলো ইট ইজ ইউজড ফর দ্য গোয়িং দ্য কমার্শিয়ালি ইম্পর্টেন্ট প্ল্যান্টস ইন দ্য হোল ওয়ার্ল্ড বাট দিস মেথড, এটাকে ইউজ করে পুরো ওয়ার্ল্ডে অনেক রকমের প্ল্যান্ট তৈরি করে যাচ্ছে। অ্যান্ড বাই দিস মেথড দ্য ওভার মিলিয়নস প্ল্যান্টস আর গ্রোন অ্যানুয়ালি। কারণ আমাদের মেডিসিনাল প্ল্যান্ট খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে, সেই মেডিসিনাল প্ল্যান্ট কারণ আমাদের মেডিসিন তৈরি করতে গেলেই আমাদের প্ল্যান্টের দরকার হয়ে থাকে। তো এই জন্য সেই প্ল্যান্টকেই ছোটো একটা প্ল্যান্ট থেকে বারবার যদি আমরা বায়োটেকনোলজির মাধ্যমে মাইক্রোপ্রোপাগেট করে নতুন প্ল্যান্ট জার্মিনেট করাতে পারি। অ্যান্ড প্ল্যান্টলেটস প্রডিউস ডিউ টু দ্য মাইক্রোপ্রোপাগেশন ক্যান বি গ্রোন ইন টাইম ইন দ্য ইয়ার। যে কোনো সময় প্ল্যান্টের ছোটো একটা পার্ট নিয়ে সেটাকে আমরা প্রডিউস করছি ডিউ টু দ্য মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে, সেখান থেকে আবার নতুন প্ল্যান্টও গ্রো করানো যায়। The main advantage of this procedure is that the culture can be formed using very small parts of the plants and its scale of multiplication হয়ে থাকে can be done in the short period of time within the limiting space. ছোটো একটা স্পেসের মধ্যেই দেখা যায় অল্প সময়ের মধ্যে ছোটো একটা এক্সপ্ল্যান্ট থেকে অনেকগুলো প্ল্যান্ট কিন্তু গ্রো করে যায়, সেটা হচ্ছে মিডিয়ার মধ্যে। ক্যান বি ইউজড ফর দ্য প্রোপাগেশন অফ ডিজিজ প্ল্যান্টস, এখান থেকে আমরা ডিজিজ ফ্রি কিন্তু প্ল্যান্টও পেতে পারি। ফর দিস এক্সপ্ল্যান্ট টেকেন দ্য ভাইরাস ফ্রি প্ল্যান্ট আমাদের নেওয়া উচিত, তাহলে আমরা কিন্তু ভাইরাস ফ্রি প্ল্যান্টই কিন্তু গ্রো করাতে পারবো। আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো হলো র্যাপিড মাল্টিপ্লিকেশন, অলরেডি আগেই আমরা ডিসকাস করেছি। এটা থেকে আমরা কিন্তু ডিজিজ ফ্রি প্ল্যান্ট পেতে পারি, কারণ স্টেরাইল কন্ডিশনে টিস্যু কালচারটাকে ডেভেলপ করানো হয়, তাই এখান থেকে ডিজিজ ফ্রি প্ল্যান্ট পাওয়া সম্ভব হয়। তারপরে রয়েছে প্রেজেন্টেশন অফ রেয়ার স্পিসিস, প্রিজার্ভেশন অফ রেয়ার স্পিসিস। আমরা কিন্তু রেয়ার কিছু স্পিসিস রয়েছে সেগুলোকেও কিন্তু প্রিজার্ভ করতে পারি।
যেমন হচ্ছে it has the important parts of the conservation of the rare plant species because this is the technique provided the controlled environment for plant propagation. Thus the rare species can be conserved using it. এটার ফলে আমরা যে রেয়ার স্পেসিমেনগুলো যেটা থেকে আমরা মেডিসিনালি ইম্পর্টেন্ট কিন্তু বর্তমানে আর নেই তাদেরকে আমরা কিন্তু আর্টিফিশিয়ালি নতুন প্ল্যান্ট তৈরি করাতে পারি সেগুলো থেকে। আর জেনেরিক ইউনিফর্মালিটি জেনেটিক মাইক্রোপ্রোপাগেশন প্রসেস রয়েছে জেনেটিক্যালি আইডেন্টিফিক্যাল প্ল্যান্টস হুইচ ক্যান বি অ্যাডভান্টেজেস ফর দ্য rejuvenating old varieties and the quickly regenerating new ones. However, this can be a disadvantage because if one plant is affected by a pest, যাই হোক না কেন যদি এফেক্টেড হয় বাই দ্য পেস্ট বা ডিজিজ দিয়ে তাহলে কিন্তু অল প্ল্যান্টস আর লাইকলি টু বি এফেক্টেড। সেই জন্য আমাদেরকে এই কালচার মিডিয়াতে ভালো করে কিন্তু স্টেরিলাইজ করি তবেই কালচারটা করা উচিত, না হলে কিন্তু একটা প্ল্যান্টের যদি ডিজিজ হয় ফিল্ডে কি দেখি যে একটা প্ল্যান্টের ডিজিজ হলে সেখান থেকে আরও অন্যান্য প্ল্যান্টের ডিজিজ হতে পারে। তাই মাইক্রোপ্রোপাগেশনের মাধ্যমে কী করা যেতে পারে না সেখানে আর্টিফিশিয়ালি আমরা কিন্তু প্ল্যান্টকে গ্রো করাতে পারি, তার ফলে তাদের জেনেটিক্যালি ইউনিফর্মিলিটি থাকে যে কোনোটা কারোর সাথে কিন্তু মিশে যায় না। আর এটার মাধ্যমে আমরা ফাস্ট প্রোপাগেশন করানো যেতে পারে। মাইক্রো প্রোপাগেশন ক্যান প্রডিউসড লার্জ নাম্বারস অফ দ্য প্ল্যান্টস ইন দ্য শর্ট অ্যামাউন্ট অফ টাইম ইভেন ইয়ার রাউন্ড ইন কন্ট্রোল এনভায়রনমেন্ট। আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজেস অফ দ্য মাইক্রো প্রোপাগেশন আর গিভেন বিলো। দ্য প্ল্যান্টস প্রডিউস আর নট অটোট্রপিক, সবসময় অটোট্রপিক অবশ্যই হবে না, কারণ এরা আর্টিফিশিয়ালি মিডিয়াতে আমরা তৈরি করছি তাই এরা সানলাইট পাচ্ছে না, ইয়ার সানলাইটও পাচ্ছে না, সুতরাং এটাকে আমরা তারা কিন্তু নিজেদের খাওয়া নিজেরা তৈরি করতে পারে না। ইট ক্যান বি ইমপ্লিমেন্টস ইন অল দ্য ক্রপস, এটা কিন্তু অন্যান্য ক্রপগুলোকেও ক্ষতি করতে পারে। মানে কোনো একটা ধরো মিডিয়ার মধ্যে ফাঙ্গাস জমে গেছে, একটা প্ল্যান্টে ক্ষতি হয়েছে, তো তার আশেপাশে থাকা প্ল্যান্টগুলোকেও কিন্তু তারা ডিস্ট্রয় করে দিতে পারে। এটা একটা অ্যাডভান্টেজ। দ্য প্ল্যান্টস ফাইন্ড আ প্রবলেম অ্যাক্লিমাটাইজেশন টু দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট। এবার হচ্ছে যখন প্ল্যান্টটা ম্যাচিওর হয়ে যাবে তারপর যখন সেটাকে ফিল্ডে দেওয়া হবে তখন কিন্তু হঠাৎ করে তাকে একটা আর্টিফিশিয়ালি কন্ডিশনে থেকে কন্ট্রোল থেকে লাতুপুত হয়ে বড় হওয়ার পর হঠাৎ যখন তাকে ফিল্ডে দেওয়া হচ্ছে তখন কি হবে না সেখান থেকে নতুন প্ল্যান্ট গ্রো করলে কিন্তু তাতে প্রবলেম দেখা যায়। তখন হঠাৎ করে যখন ফিল্ডে দেওয়া হবে তখন যখন আরও গ্রো করতে চাইবে তখন নানান রকমের ডিস্ট্রয় হয়ে যেতে পারে, প্রবলেম হয়। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।